আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে সাফিক্স এবং প্রিফিক্সের আরেকটি আলোচনা নিয়ে এসেছি। আজকে তোমাদের দেখাবো যে কিভাবে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে রুট ওয়ার্ডকে সঠিক শব্দে পরিণত করতে হবে এবং সেটি করতে গেলে ঠিক কী উপায় তোমাদের অবলম্বন করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা স্ক্রিন খেয়াল করো খুব মনোযোগের সাথে, কারণ এটা আজকে পর্যন্ত তোমার ক্লাস 5-এ শেখা বা দেখা সকল গ্রামার আইটেমের মধ্যে সবচেয়ে কঠিন একটি হয়ে যাবে ইনশাল্লাহ। সেটি দেখো, আমি প্রথমে একটু তোমাদের প্যাসেজটা দেখানোর চেষ্টা করি। টুডে ইজ দ্য অ্যানুয়াল স্পোর্টস ডে অ্যাট সুমনস স্কুল। দ্য স্কুল field is decorated with color flags. Sumon and his friends are wait at the corner of the field. They are happy and excited to attend the events. Sudden, the voice in the loudspeaker, did you there attend? And they are all ears. তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6টি তোমরা রুট ওয়ার্ড ব্র্যাকেট বন্দি অবস্থায় দেখতে পাচ্ছ। তো এখন এই রুটের সঙ্গে সাফিক্স অথবা প্রিফিক্স, অবশ্য সুইটেবল সাফিক্স এবং প্রিফিক্স অথবা উভয়টি যুক্ত করে এখানে উপযুক্ত একটি শব্দ তোমাদের বসাতে হবে। তো এখন কিভাবে উপযুক্ত শব্দ বেছে নিতে হবে সেই প্রক্রিয়াটি জানার আগে তোমাদের আমি এই 6টি ওয়ার্ড থেকে বা 6টি ওয়ার্ডকে কেন্দ্র করে প্রিফিক্স এবং সাফিক্স কিংবা উভয়টি যুক্ত করে একটা করে ওয়ার্ড থেকে কতগুলো করে ওয়ার্ড বের হয় সেটার একটা তালিকা তোমাদের দেখাবো। এবং তোমাদের চোখের জায়গায় থাকবে না, কপালে উঠে হয়তো আরও উপরের দিকে চলে যেতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করি, প্রথমে যে ডেকোরেট এই ওয়ার্ডটিকে দেখাবো। দেখো, সাফিক্স যুগে আমরা ডেকোরেটকে কতগুলো শব্দে রূপান্তরিত করতে পারি। ডেকোরেট যেটা বেস ছিল, ডেকোরেটেড, ডেকোরেটিং, ডেকোরেটস, ডেকোরেশন, ডেকোরেশনস, ডেকোরেটিভ, ডেকোরেটিভলি, ডেকোরেটর, ডেকোরেটার্স, এগুলো হচ্ছে সাফিক্স যুগে। এবার বন্ধুরা দেখে নেব প্রিফিক্স যুগে কতগুলো শব্দ আমরা এটাতে বানাতে পারি। আচ্ছা দেখো, রিডেকোরেট, রিডেকোরেটিং, রিডেকোরেটস, ওভার ডেকোরেট, ওভার ডেকোরেটিং, ওভার ডেকোরেটস, আন্ডার ডেকোরেট, আন্ডার ডেকোরেটিং, আন্ডার ডেকোরেটস। আচ্ছা, এবার আমরা দেখব প্রিফিক্স এবং সাফিক্স উভয় যোগে গঠিত শব্দসমূহ। এবার দেখো বন্ধুরা, রিডেকোরেটেড, রিডেকোরেশন, রিডেকোরেশনস, আন্ডার ডেকোরেটেড, ওভার ডেকোরেটেড, ওভার ডেকোরেশন, ওভার ডেকোরেশনস, আন্ডার ডেকোরেটেড, আন্ডার ডেকোরেশন। আচ্ছা, তাহলে এতগুলো শব্দ থেকে তোমাদের মাত্র একটি উপযুক্ত শব্দ এখানে বসাতে হবে। তাহলে এখন বলো, কনফিউশন কি সৃষ্টি হয়ে গেছে না? ইতোমধ্যেই একটা দ্বিধা দ্বন্দ্ব সংকোচ কাজ করছে। এতগুলো শব্দ থেকে এখানে কোন শব্দটি আমরা বেছে নেব? হয়তো এটি সরাসরি ইউনিট থেকে নেওয়া হয়েছে, তোমাদের টেক্সট বুক থেকে। তোমরা জানো যে এখানে ডেকোরেটেড হবে, কিন্তু যদি টেক্সট বুকের বাইরে থেকে অথবা অপরিচিত টেক্সট থেকে তোমাদের এইটা করতে দেয়া হয়, তাহলে তোমাদের যে বাস্তবিক অবস্থাটা হবে সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। অর্থাৎ উপযুক্ত শব্দ বেছে নিতে গেলে এখান থেকে যেহেতু অনেকগুলো শব্দ তৈরি করা যাবে, তাহলে কোন শব্দটি বেছে নেব এই প্রশ্নটা কিন্তু থাকবে। এবার দেখে নেব বিয়ের ঘরে যে শব্দটি রয়েছে কালার, সেটির কতগুলো শব্দ আমরা তৈরি করতে পারি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নেব কালার কীভাবে কতগুলো শব্দে পরিণত হয়। সাফিক্স যোগে কালারকে আমরা করতে পারি কালার্ড, কালার তো বেজ আছে, কালারিং, কালার্স, কালারফুল, কালারফুলি, কালারফুলনেস, কালারলেস, কালারলেসলি, কালারলেসনেস, কালারিস্ট, কালারিস্টস, কালারেশন, কালারেটিভ। এবার দেখব বন্ধুরা প্রিফিক্স যোগে একে কতগুলো শব্দে রূপান্তরিত করা যায়। তো বন্ধুরা একটু দেখে নেই। রিকালার, রিকালারিং, রিকালার্স, রিকালার, ডিকালার, ডিকালারিং, ডিকালার্স, মাল্টি কালার, মাল্টি কালার্স, ওয়াটার কালার্স, ওয়াটার কালার্স, টেকনিকালার, ট্রাই কালার, ট্রাই কালার্স, ডিসকালার অ্যান্ড ডিসকালার্স। আচ্ছা বন্ধুরা, এবার দেখানোর চেষ্টা করব প্রিফিক্স এবং সাফিক্স যুগে এই কালারকে আমরা কত রকমের শব্দে পরিণত করতে পারি। রিকালার্ড, ডিকালার্ড, ডিকালারেশন, ডিসকালার্ড, ডিসকালারিং, discoloration, discolorations, multicolored, tricolored,
টেকনিকালার্ড, আনকালার্ড, সেলফ কালার্ড, রোজ কালার্ড। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সি এর ঘরে ছিল ওয়েট শব্দটি, সেটি একটু দেখে নেব। সাফিক্স যুগে ওয়েট থেকে ওয়েটেড হবে, ওয়েটিং হবে, ওয়েটস, ওয়েটার, ওয়েটার্স, ওয়েট্রেস, ওয়েট্রেসেস, ওয়েটিংলি। আচ্ছা, এবার দেখব প্রিফিক্স যুগে কীভাবে একে আমরা পরিবর্তন করতে পারি। আওয়েট, আওয়েটিং, আওয়েটস, আউটওয়েট, আউটওয়েটস, ওভারওয়েট, ওভারওয়েটস। এবার প্রিফিক্স এবং সাফিক্স উভয় যুগে আমরা কীভাবে এটাকে পরিণত করতে পারি। আওয়েটেড, আউটওয়েটেড, আউটওয়েটিং, ওভারওয়েটেড, ওভারওয়েটিং। তো বন্ধুরা, এবার ডি এর ঘরে যে শব্দটি ছিল সাডেন, সেটার একটু পরিণতিটা দেখে নেই। সাফিক্স যুক্ত করলে এখান থেকে কতটি হচ্ছে? সাডেন, সাডেনলি, সাডেননেস, সাডেন্স। আচ্ছা, প্রিফিক্স যুগে অল সাডেন, আর প্রিফিক্স এবং সাফিক্স উভয় যুগে আনসাডেন, আনসাডেনলি। আচ্ছা, এবার আমাদের পরের যে শব্দ ছিল সেটি হচ্ছে অ্যাটেন্ড। আচ্ছা, এটা ইর ঘরে ছিল। অ্যাটেন্ড, বেজ, অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডিং, অ্যাটেন্ডস, অ্যাটেন্ডান্স বা অ্যাটেন্ড্যান্সেস, অ্যাটেন্ড্যান্ট, অ্যাটেন্ড্যান্টস, অ্যাটেন্ডি, অ্যাটেন্ডিস, অ্যাটেনশান, অ্যাটেনশানস, অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভনেস। আচ্ছা বন্ধুরা, এবার দেখব এই অ্যাটেন্ডকে প্রিফিক্স যুগে কীভাবে পরিবর্তন করা যায় এবং করলে কী কী শব্দগুলো তৈরি হবে। কো অ্যাটেন্ড, কো অ্যাটেন্ডস, মিস অ্যাটেন্ড, মিস অ্যাটেন্ডস, নন অ্যাটেন্ড, নন অ্যাটেন্ডস। এবার সাফিক্স এবং প্রিফিক্স উভয়কে যুক্ত করব আমরা এর সঙ্গে। আনঅ্যাটেন্ডেড, ইনঅ্যাটেন্টিভ, ইনঅ্যাটেন্টিভলি, ইনঅ্যাটেনশন, কো অ্যাটেন্ডেড, কো অ্যাটেন্ডিং, মিস অ্যাটেন্ডেড, মিস অ্যাটেন্ডিং, নন অ্যাটেন্ডেন্স, নন অ্যাটেন্ডি, নন অ্যাটেন্ডিস। তো শিক্ষার্থী বন্ধুরা, কনফিউশন ইতোমধ্যেই সৃষ্টি হয়ে গেছে। তো এতগুলো শব্দ থেকে এত শব্দ থেকে সঠিকটা বেছে নিতে গেলে শুধুমাত্র একটি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। হয়তো তোমাদের ভয় লেগেছে, কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম যে এইগুলো না দেখালে পরে শুধু উপযুক্ত শব্দটি বেছে নেওয়ার প্রক্রিয়ার যে আলোচনা, সেটি মোটেও ফলপ্রসূ হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, এর জন্য মাত্র একটি কাজ করতে হবে। আমি আগের ভিডিওতে বলেছি, এইখানে যে শব্দটি বসবে সেই শব্দের যে পার্ট অফ স্পিচ, এইটা যদি তুমি না জানো, তুমি যত রকমের জ্ঞান তোমার থাকুক না কেন, হয়তো আন্দাজে ঢিল মারলে তো একটা লাগবেই, সেইটা ভিন্ন কথা। কিন্তু একদম জ্ঞান প্রসূত, অর্থাৎ স্বজ্ঞানে কাজ করতে গেলে এই জায়গার পার্ট অফ স্পিচ তোমাকে শনাক্ত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু সাফিক্স এবং প্রিফিক্স যুগে যে আমরা কাজটা করব এই অংশে, সেখানে মাত্র 4টা পার্ট অফ স্পিচ লাগে, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্ব। তাহলে এই 4টা পার্ট অফ স্পিচের সেন্টেন্সে যে স্পেসিফিক পজিশন আছে সেইগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। তো যাচ্ছি এখন সেই নিনজা টেকনিক আলোচনা করার ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে ডেকোডেট থেকে ডেকোডেটেড হবে, টেক্সট বুক থেকে নেওয়া, যার কারণে তোমরা বলতে পারছো। কিন্তু আমরা এখন একটু খেয়াল করব কেন ডেকোরেটেড হবে। এটা ভার্বের থার্ড ফর্ম, তো এই জায়গাটা কেন ভার্বের এবং কেন সেটা ভার্বের থার্ড ফর্মে যাচ্ছে। ভার্ব হলে তো সেটা ডেকোরেটস হতে পারে, তারপরে রিডিং হতে পারে, এরকমও তো হতে পারতো। তাহলে ডেকোরেটেড কেন হয়ে যাচ্ছে? শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করি, দ্য স্কুল ফিল্ড, এই 3টা শব্দ মিলে হচ্ছে এখানকার সাবজেক্ট। এরপর একটা ইজ দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা যখন দেখবে সাবজেক্টের পরে ইজ অথবা অ্যাম অথবা আর, এই 3টা যদি দেখো, তাহলে বুঝতে হবে এটা নিশ্চয়ই প্রেজেন্ট টেন্স নির্দেশ করছে। আচ্ছা, তাহলে প্রেজেন্টের যে নির্দেশ করছে প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেটা কিন্তু একটু খেয়াল করতে হবে। এখন আমরা দেখব যে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর রয়েছে, তারপরে এখানে একটা ভার্ব রয়েছে, তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, সেটা খেয়াল করতে গেলে তোমাদের একটু দেখতে হবে যে এই যে ভার্ব, এই ভার্বের কাজটা সাবজেক্টের দ্বারা হচ্ছে কিনা। আমার সাবজেক্ট দেখলাম দ্য স্কুল ফিল্ড, তাহলে এটা একটা স্কুলের মাঠ। আর ডেকোরেট মানে সাজানো, সজ্জিত করা। তো এখন একটু গভীরভাবে ভেবে দেখো তো, যে মাঠের নিজে সাজানোর কাজটি করার ক্ষমতা আছে কি? অবশ্যই না। তার মানে স্কুল ফিল্ডের দ্বারা এই কাজটি করা হচ্ছে না, সুতরাং এটি প্যাসিভ হয়ে যাবে। তো প্যাসিভ করতে গেলে তখন কিন্তু আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। তখন কি করতে হবে? এইখানে তোমাদের ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিতে হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাই হচ্ছে সেই একেবারে কারেক্ট ফর্মুলা। সেই কারণেই কিন্তু এখানে ভার্বের অন্যান্য ফর্ম থাকা
সত্ত্বেও আমাদের ডেকোরেটেড অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম করতে হয়েছে। নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছ। যদি বুঝতে না পারো তোমরা এই জায়গাটা কয়েকবার করে দেখে নেবে। এবার যাচ্ছি বিয়ের ঘরে যে কালার, তোমরা জানো এখানে কালারফুল হবে, কিন্তু কেন কালারফুল হবে? আচ্ছা, কালারফুল হচ্ছে পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। তাহলে ওই জায়গাটা কেন আমাদের অ্যাডজেক্টিভের জায়গা তার ব্যাখ্যাটা দিচ্ছি। দেখো এখানে কি আছে, ফ্ল্যাক্স, এটা একটা প্লুরাল নাউন। তো নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে কি করে, সেই নাউনকে মডিফাই করে, অর্থাৎ সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তো যখন নাউনের পূর্বে আগে অ্যাডজেক্টিভ বসে, তো অ্যাডজেক্টিভের ব্যবহারকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের দৃষ্টিকোণ থেকে দুইভাবে দেখতে পাই। একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ আর একটা হলো প্রেডিকেটিভ। তো অ্যাট্রিবিউটিভ মানে হচ্ছে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে ওই পরের নাউনটাকে মডিফাই করবে, অর্থাৎ তার সম্পর্কে বিশেষ তথ্য দেবে। আচ্ছা, আমরা যদি এইভাবে একটু বাক্যটা দেখি, দ্য স্কুল ফিল্ড ইজ ডেকোরেটেড উইথ ফ্ল্যাক্স, আমরা কালারফুল শব্দটি বাদ দিয়ে দিলাম। তাহলে হচ্ছে স্কুল মাঠটি পতাকা দ্বারা সজ্জিত করা হয়েছে। কিন্তু কেমন পতাকা, এই পতাকাটা কেমন, সেই পতাকাগুলো কেমন, সেটাকে মডিফাই করার জন্য এখানে কালারফুল অ্যাডজেক্টিভটা বসানো হয়েছে। তার মানে এখন তোমরা বুঝতে পারবে যে নাউনের আগে যদি একটা গ্যাপ থাকে তাহলে সব সময় হবে তা না, কিন্তু ওইখানে অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর একটা বিষয় হচ্ছে এইখানে দেখো ডেকোরেট উইথ, অর্থাৎ ডেকোরেটেড উইথ, সজ্জিত হয়েছে। কার সাথে সজ্জিত হয়েছে, কী দিয়ে সজ্জিত করা হয়েছে, এই জন্য উইথ প্রিপোজিশনটি বসেছে। সুতরাং ফ্ল্যাক্স দ্বারা সজ্জিত করা হয়েছে। তো সেই ফ্ল্যাগগুলো কেমন, রঙিন, বা তার একটা রকম বোঝানো হচ্ছে, ধরন বোঝানো হচ্ছে, সেই কারণে এখানে অ্যাডজেক্টিভটি বসেছে। তাহলে এইখানে আমি তোমাদের অ্যাডজেক্টিভের দুইটা ধরন বললাম বসবার ক্ষেত্রে, একটা হলো অ্যাট্রিবিউটিভ আর একটা প্রেডিকেটিভ। এগুলো মনে রাখবে। যাচ্ছি পরের অংশে, সুমন অ্যান্ড হিজ ফ্রেন্ডস আর ওয়েট অ্যাট দ্য কর্নার অফ দ্য ফিল্ড। আচ্ছা, তাহলে প্রথম যে আমাদের এ অংশে এবং সি অংশের একেবারে ক্ষেত্রটা কিন্তু একই রকম, অর্থাৎ এখানে আমরা আর দেখতে পাচ্ছি, তার মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করছে। এখন আমাদের এটা কন্টিনিউয়াস হবে নাকি ইনডেফিনিট হবে, এইটা বুঝতে এটাতে যেতে গেলে আমাদের কি করতে হবে, এই ওয়েট ভার্বটার যে ভিতরে যে কাজটা, অপেক্ষা করার কাজ, সেটা কি সুমন এবং তার বন্ধুরা করছে, তাদের দ্বারাই কি হচ্ছে? ভালো করে দেখো যে হ্যাঁ, সুমন এবং তার বন্ধুদের দ্বারাই অপেক্ষা করার কাজটি হচ্ছে, তাহলে এটা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। সেই কারণে আমাদের এখানে এর সঙ্গে আইএনজি করে দিতে হবে। খুব সিম্পল, নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরটাতে যাচ্ছি, দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইট টু অ্যাটেন্ড দ্য ইভেন্টস। এটা তোমরা বলতে পারবে এক্সাইটেড হবে, কিন্তু কেন হচ্ছে? দেখো, এক্সাইটেড শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু ওই জায়গাটা কেন অ্যাডজেক্টিভের সেইটা একটু বলি। দেখো, তোমাদের বলে রাখি, তোমরা হয়তো অনেকেই কমপ্লিমেন্ট সম্পর্কে জানো না। কমপ্লিমেন্ট কিছুই না বন্ধুরা, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার থাকবে, এছাড়া আরও কিছু ভার্ব আছে। এইগুলোর পরে যদি তোমরা নাউন দেখো এবং অ্যাডজেক্টিভ দেখো, তাহলে সেই নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়ে যাবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কী করে? এই যে সাবজেক্ট দেখো, দে আর হ্যাপি অ্যান্ড এক্সাইটেড, তারা আনন্দিত এবং রোমাঞ্চিত, তাহলে তারা কেমন, তাদের অবস্থা বোঝানো হচ্ছে। আবার এইখানে যদি আমরা এরকম বলি, দে আর স্টুডেন্টস, তারা শিক্ষার্থী, তারা কি শিক্ষার্থী, তার মানে কমপ্লিমেন্ট পরিচয় এবং অবস্থা প্রকাশ করে থাকে, এবং দুই ধরনের পার্ট অফ স্পিচ কমপ্লিমেন্ট হতে পারে। সেটা হচ্ছে একটা নাউন আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এইখানে অ্যাডজেক্টিভ কেন বসবে তার আরও একটা ব্যাখ্যা আছে। দেখো, অ্যান্ড, এটি একটা কনজাংশন, খুবই মজার একটি কনজাংশন, তার একটা স্পেসিফিক ইউজ আছে, একটা বিশেষ ব্যবহার আছে। সেটি হচ্ছে ম্যাক্সিমাম টাইম অ্যান্ড কনজাংশনটি তার উভয় পাশে একই ধরনের পার্ট অফ স্পিচকে গ্রহণ করে। পূর্বে সে হ্যাপি অ্যাডজেক্টিভ নিয়েছে, সো পরে তাকে অ্যাডজেক্টিভ নিতে হবে, এটা গ্রামার ফর্মুলা। এবার তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। আর এইখানে দেখো সাডেন, তোমরা বলতে পারবে সাডেনলি, তো এটা একটা অ্যাডভার্ব। এখন প্রশ্ন হতে পারে ওইখানে কেন অ্যাডভার্ব বসবে। তোমাদের বলি, এইখানে সেন্টেন্সটা শুরু হয়েছে, মানে শুরু হবার কথা, দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার, এইটা হলো সাবজেক্ট। তো তোমরা জানো একটা সেন্টেন্স শুরু হবে সাবজেক্ট দিয়ে, তো সাবজেক্ট দিয়ে শুরু না হয় এখানে অ্যাডভার্ব কেন বসেছে? তো এখন তোমাদের বলি, যে সকল অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতে বসবে তাদের পরে অবশ্যই একটা কমা বসাতে হবে, এবং সেটাকে কিন্তু সেন্টেন্স অ্যাডভার্ব বলা হয়, অর্থাৎ সে গোটা সেন্টেন্সটাকে মডিফাই করে। কেন করা হয়েছে তার ব্যাখ্যাটা বলি। দেখো,
পুরো একটা কনটেক্সট অর্থাৎ একটা প্রসঙ্গ তার ধারাবাহিকতার বোঝার চেষ্টা করব। সুমনদের স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার দিন। আচ্ছা, মাঠ রঙিন পতাকা দ্বারা সাজানো হয়েছে। সুমন এবং তার বন্ধুরা মাঠের এক কোণায় অপেক্ষা করছে। আচ্ছা, তারা খেলাধুলায় অংশগ্রহণ করতে পারবে বা করবে এই ভেবে খুবই আনন্দিত এবং রোমাঞ্চিত। বাস, এইটা একটা কনটেক্সট বা একটা প্রসঙ্গ। তো তারা বসে আছে, অপেক্ষা করছে। কিন্তু এই যে একটা ঘটনা নতুন করে আবির্ভূত হলো, নতুন আরেকটি ঘটনা এখানে যোগ হলো অপ্রত্যাশিতভাবে, হঠাৎ, সাডেনলি। তখন কী হলো? দ্য ভয়েস ইন দ্য লাউড স্পিকার ড্রিউ। তাহলে এই যে বড় মাইক আছে বা লাউড স্পিকার আছে, সেখান থেকে ভেসে আসা কণ্ঠস্বর আকর্ষণ করলো। তো এই যে সাডেনলি, হঠাৎ একটা নতুন আর একটি ঘটনা যখন এখানে এসে প্রবেশ করলো, সেই জন্য এখানে সাডেন শব্দটিকে আগে দেওয়া হয়েছে। আর অ্যাডভার্বকে, সেন্টেন্স অ্যাডভার্বকে আগে দেওয়া হয় কেন? ইমফ্যাসাইজ করার জন্য, অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য। অর্থাৎ আগে যে তাদের মুড ছিল, তাদের একটা যে অ্যাটমসফিয়ার এখানে ছিল, সেটার যে একটা পরিবর্তন হয়ে গেল, সেইটার এই পরিবর্তিত পরিস্থিতির উপরে গুরুত্ব দেওয়ার জন্য এখানে কিন্তু সাডেনলি অ্যাডভার্বটি বসানো হচ্ছে। তো বন্ধুরা, সেন্টেন্সের শুরুতে কমাযুক্ত অংশে যদি তোমরা এরকম অ্যাডজেক্টিভ দেখতে পাও, তাহলে এল ওয়াই যুক্ত করে কিংবা অন্যান্য ফর্মুলা অ্যাপ্লাই করে ওইখানে একটা অ্যাডভার্ব বানিয়ে দিতে পারো। তাহলে নিশ্চয়ই এর ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছ। আচ্ছা, এবার যাচ্ছি ডিড ইউ দে আর অ্যাটেন্ড অ্যান্ড দে আর অল ইয়ার্স। এখানে বলি অল ইয়ার্স মানে হচ্ছে অ্যাটেন্টিভ, এটা একটা ফ্রেজ। এখানে অ্যাটেন্ড আছে, তোমরা জানো অ্যাটেন্ড হচ্ছে ভার্ব, মানে অংশ নেওয়া। এই যে এই শব্দটি এখানে কি শব্দ হবে সেটার একমাত্র মার্কার হচ্ছে এই শব্দটি দেয়ার। এটা হচ্ছে পজিটিভ প্রোনাউন, সরি পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমাদের আমি অনেকবার বলেছি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে চিরকাল হচ্ছে নাউনের জায়গা। তাহলে অ্যাটেন্ড থেকে অ্যাটেনশান হয়ে যাবে। তো এটার বানানটা একটু বিভ্রাট হয়ে যায়। কেমন? অ্যাটেন্ড, এখানে দেখো ডির পরিবর্তে TION, অ্যাটেনশান, সেটা লাগবে। অ্যাটেন্ড মানে অংশ নেয়া, আর অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ। তো এই ভার্বের দিক থেকে আবার নাউনের অর্থগত কোনো মিল নাই। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেকভাবেই তোমাদের বলার চেষ্টা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আজকের আলোচনার সবচেয়ে মজার বিষয় ছিল, ক্লাস 5-এর ছোটো মানুষ হিসেবে তোমরা হয়তো কখনো চিন্তাও করতে পারো নাই যে সাফিক্স এবং প্রিফিক্স যুগে একটা শব্দ থেকে এতগুলো শব্দ তৈরি হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, ইংরেজি ভাষায় যতভাবে ওয়ার্ড ফর্মেশন হয়ে থাকে, অর্থাৎ শব্দের গঠন হয়ে থাকে, তার সবচেয়ে বড় একটা আসে হচ্ছে এই অ্যাফিক্সেশন। অর্থাৎ অ্যাফিক্সেশন দুই প্রকার, সাফিক্স আর হচ্ছে প্রেফিক্স। অর্থাৎ সাফিক্স এবং প্রেফিক্স থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা বড় আকারের ওয়ার্ড ফর্মেশন ঘটে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর শিক্ষার্থী বন্ধুরা, ক্লাস 5-এর বৃত্তি চূড়ান্ত প্রস্তুতি, শুধু প্রস্তুতি না, চূড়ান্ত প্রস্তুতি, 100 মার্কের শতভাগ প্রস্তুতি একেবারে পরীক্ষার আগের রাত পর্যন্ত আমার প্ল্যাটফর্মে চলছে। ইনশাল্লাহ, যদি ভালো লেগে থাকে, যদি ভরসায় রাখো, হ্যাঁ, তোমরা গার্ডিয়ানের মাধ্যমে ভর্তি হয়ে যাও। যারা গার্ডিয়ানরা দেখছেন কাইন্ডলি যোগাযোগ করবেন আমার নাম্বারে। তারপরে আপনারা বাচ্চাকে ভর্তি করাবেন। আমার 3 ধরনের প্রোগ্রাম রয়েছে। প্রিমিয়াম ব্যাচ, যদি বাচ্চাকে কম ছাত্রের মধ্যে, কম স্টুডেন্টের মধ্যে দিয়ে একদম একেবারে এক্সক্লুসিভ পড়াতে চান, তাহলে সেটা প্রিমিয়াম ব্যাচ, মাত্র 10 জন স্টুডেন্ট। এই বাচ্চারা এইখানেই, তাদেরকে আমি এখানে দেখি এবং আমার অন্যান্য যন্ত্রপাতি আছে সেখান থেকে আমি পড়াই। এখানে 10 জন স্টুডেন্ট থাকবে। এর টিউশন ফি হচ্ছে মাত্র 1000 টাকা, সপ্তাহে 3 দিন ক্লাস। ক্লাসের পরের দিনে একটি করে কম্প্রিহেন্সিভ টেস্ট হবে। অর্থাৎ আজ যা পড়ালাম, কালকে বাচ্চা সেটা বলতে পারবে কিনা, মনে রাখতে পারলো কিনা, সেটা ধরার দায়িত্ব কিন্তু আমার। আর এছাড়াও আরও পড়াতে গিয়ে, আরও কিছু করতে গিয়ে, স্কুলের সিলেবাস কমপ্লিট করতে গিয়ে যদি আপনার অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্স, অতিরিক্ত সহায়তা লাগে, হোয়াটসঅ্যাপ করবে, ইনশাল্লাহ আমার দিক থেকে আপনি সার্ভিস পেয়ে যাবেন। এটি আরেকটা হচ্ছে, যদি ফিনান্সিয়াল কন্ডিশন, মানুষের তো সবার সমান থাকে না, যদি মনে হয় যে আমি জেনারেল বেসে দেবো, সেখানে স্টুডেন্ট সংখ্যা সর্বোচ্চ 30 জন। মান একই, সিস্টেম একই, কিন্তু ওইখানে স্টুডেন্ট বেশি হবার কারণে আমি একজন শিক্ষক 30 জনকে যে সময় দেব, 10 জনকে যে সময় দেব, নিশ্চয়ই সমান সময় তারা পাবে না। এটাই হলো বিষয়। আরেকটা হচ্ছে কোর্স, সেই কোর্সটা 1 অগাস্ট থেকে শুরু হবে। একেবারে ভর্তি হচ্ছে, খুব দুর্দান্ত গতিতে ভর্তি হচ্ছে। এইখানে স্টুডেন্টের সংখ্যা আমি এই মুহূর্তে প্রকাশ করছি না। এটা যদি আমার মোটামুটি একটা রেঞ্জের থেকে বেশি হয়ে যায়, তাহলে একটা বি ব্যাচ হবে। এটা 1 অগাস্ট থেকে শুরু হবে, কিন্তু পে করতে হবে একদিনে, মানে 1 পে, আর সার্ভিস চলবে একেবারে
ইংরেজি বৃত্তির যে ইংরেজি পরীক্ষা সেটার আগের রাত পর্যন্ত এখানে 65টি আমি লাইভ ক্লাস দেব। আর তারপরে বাচ্চার একেবারে রিয়েল যে এক্সাম সেইভাবে আমি 10টি মডেল টেস্ট নেব। আপনার বৃত্তির আয়োজনের যে 100 মার্কসের মধ্যে এমন কোনো বিন্দু বিসর্গ নাই যেটি আমি আলোচনা করব না ইনশাআল্লাহ। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আপনাদের ভিডিও ভালো লাগলে, আর বাচ্চাদের ইংরেজি নিয়ে যদি আপনারা টেনসড ফিল করেন, রাতে ঘুম হচ্ছে না, টেনশন হচ্ছে, নতুন নতুন আইটেম এসেছে, হ্যাঁ সত্যিকার অর্থেই বলি একজন শিক্ষক হিসেবে আমিও 2009 সাল থেকে ক্লাস 5-এর বাচ্চাদের নিয়েই আছি, কিন্তু এবছরের মতো এত গ্রামার ফোকাসড সিলেবাস কখনো ছিল না বাংলাদেশের মাটিতে, এই প্রথম শিক্ষা ব্যবস্থা, এই প্রথম। সুতরাং আপনারা লেগে পড়ুন, বাচ্চাদেরকে মানুষ করতে হবে। আর কমেন্ট করে জানাবেন পরের ভিডিও কোন টপিকের উপরে পেতে চান। আর একটি কথা বলে রাখি, আমার পেজ ফলোয়ারদের জন্য, যারা স্পেশালি আমার একদম একেবারে এনগেজিং পেজ ফলোয়ার, একদম অ্যাক্টিভ পেজ ফলোয়ার, আমি তো শুধু ইংরেজি পড়াই, কিন্তু এর বাইরে আপনার আরও যে 4টি বিষয়ের যে এক্সাম হবে, গণিত হবে, বাংলা হবে, বাংলাদেশ বিশ্ব পরিচয় হবে এবং প্রাথমিক বিজ্ঞান হবে। আপনাদের দয়া করে বলি, বিনয়ের সঙ্গে বলি, ইংরেজি এবং গণিত ছাড়া বাকি 3টি বিষয়ের জন্য কোনো দিন মাস্টারের দ্বারস্থ হবেন না। কারণ ওই 3টি বিষয়ের উপরে বাচ্চা টেক্সট বুককে যত আঁকড়ে ধরতে পারবে, আপনার বাচ্চার বৃত্তি ওই 3 বিষয় বৃত্তি পাওয়ার হার তত বেশি বাড়বে, এই কথাটা মনে রাখবেন। আর গণিত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই ফিজিক্যাল টিচার দেবেন, অর্থাৎ মাস্টার সামনে বসে আছে, বাচ্চা পড়ছে, এরকম দেবেন। গণিতে অনলাইন অত বেশি ভালো হয় না, এটা হলো একটা বিষয়। তাহলে আর পরের বিষয়ের কমেন্ট তো আপনারা জানাবেন, মানে কি টপিকে আপনারা ভিডিও পেতে চান সেটা জানাবেন। আর পেজ সঙ্গে লেগে থাকুন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন যেন এভাবে চালিয়ে যেতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।